আজকের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 2 এর সর্বশেষ ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা তো জানি যে আমাদের আগামী বিশ্ব পুরোটাই আইসিটি নির্ভর, সো দ্যাট আমরা আপনাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করা এবং আপনাদের মাঝে সেই আইসিটির ক্ষুদ্র ক্ষুদ্র যে জ্ঞানগুলো সেগুলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কিন্তু আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 1 থেকে কাজ করে যাচ্ছে। সো এতদিন যে ক্লাসগুলো হয়েছে আশা করছি আমরা নতুন নতুন কিছু টপিক আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি এবং আজকে এই সর্বশেষ ক্লাসে আমরা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান। আমাদের মাঝে উপস্থিত আছেন একজন দক্ষ অভিজ্ঞ ইনস্ট্রাক্টর, সম্মানিত ইয়াসার আরাফাত ভাই, চিফ ফাউন্ডারাইজিং অফিসার, লাইফ অফ ইয়াসার কনসালটেন্সি, এবং তিনি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের একজন ইন্ডাস্ট্রি স্কলার। সো তার অভিজ্ঞতা এবং তার বিভিন্ন রিয়েল লাইফ যে অভিজ্ঞতাগুলো আছে সেই সমস্ত দিকগুলো থেকে আমরা আজকে শিখবো, জানার চেষ্টা করব। আমরা হয়তোবা ফলপ্রসূ হব আমাদের লাইফে এবং আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ ভাইয়া তার মূল্যবান সময় আমাদের জন্য দিচ্ছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ভাইয়া সেই দুবাই থেকে আজকে আমাদের সাথে জয়েন হয়েছে শুধুমাত্র আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পার্টিসিপেন্টসদের জন্য। সো ভাইয়াকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং আমরা ভাইয়া ক্লাসটা শুরু করতে পারি। ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ স্নিগ্ধা ফর ইউর গ্রেট ইন্ট্রোডাকশন এন্ড আমাকে ইনভাইট করার জন্য ক্লাসটা নেওয়ার জন্য। আমি খুবই মানে আমি খুবই গুড ফিল করতেছি সবার মাঝখানে যদি আমাদের কিছু নলেজ শেয়ার করতে পারি। সো আমি খুব বেশি দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। অলরেডি এখানে আসলে একটু বেশি একটু লেট নাইট হয়ে গেছে। জাস্ট আ মিনিট। ওকে, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে 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 আমার স্ক্রিন দেখা যাচ্ছে সবাই? জি দেখা যাচ্ছে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। সো আজকের টপিক হচ্ছে তথ্য প্রযুক্তিতে সোশ্যাল বিজনেস। সো সোশ্যাল বিজনেস এটা একটা খুব দারুণ একটা জিনিস, দারুণ একটা টার্ম ইনভেন্টেড বাই আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস। সো আমরা এক্সপেক্ট করতেছি যে কামিং ডেজে উনি তো একটা নোবেল পাইছে যে ইয়ের উপরে ক্ষুদ্র ঋণ দিয়ে, সেটা নোবেল পিস প্রাইজ, মোস্ট ওইটাকে কি বল, মোস্ট প্রেস্টিজিয়াস নোবেল নোবেল প্রাইজ ওইটা। সো এরপর হয়তো সোশ্যাল বিজনেস কিংবা তার যে নতুন থিওরি আছে 3-0, সো ওটার উপর বেস করে হয়তো উনি আরেকটা নোবেল পেলেও পেতে পারে কিংবা হয়তো কখনো শর্ট লিস্টেড হতে পারে, বিকজ ওটার ইম্প্যাক্টটা খুব হাই। তো এইখানে আজকে আমরা খুব বেসিক লেভেলে সোশ্যাল বিজনেস এবং টেকনোলজি সাইডের যে ফিউচার পার্সপেক্টিভ, সো এইটা নিয়ে আমরা কথা বলবো। তো বিফোর দ্যাট আমি ছোট করে আমার পরিচয় দিতে চাই। আমার নাম ইয়াসির আরাফাত। আমি একটা ক্রাউড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম চালাই, হুইচ ইজ LOI কনসালটেন্সি। সো আমি এখানে চিফ ফান্ডরাইজিং অফিসার হিসেবে কাজ করছি, যেখানে আমরা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের মাধ্যমে ফান্ডিং করি বিভিন্ন SME দেরকে। এর বাইরে আমি আমেরিকান একটা রিসার্চ অর্গানাইজেশন আছে যারা পেমেন্ট এন্ড ই কমার্স নিয়ে কাজ করে, সো তাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া মার্কেট লিড হিসেবে কাজ করতেছি। আর এর আগে আমি দুইটা স্টার্টআপ এস্টাবলিশ মানে অ্যাকচুয়ালি নিয়ে কাজ করছিলাম। সো সবগুলোই ফিনটেক কিংবা ফাইন্যান্সিয়াল টেকনোলজি নিয়ে। আর বিফোর দ্যাট আমার হ্যান্ডস অন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে যে RMG সেক্টরে প্রায় 11 বছর। সো আমি মানে আমার একটু ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আসলে এখন কাজে লাগতেছে কাজ করতে। এনিওয়ে, সো আমরা এখন নেক্সট আমাদের ইয়েতে চলে যাই, টপিকে চলে যাই, সোশ্যাল বিজনেস। সো সোশ্যাল বিজনেসটা যদি আপনি চিন্তা করেন, সোশ্যাল বিজনেস খুবই দারুণ আমার একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা অলওয়েজ আমার কাছে আমার খুব ভালো লাগে একটা কনসেপ্ট। সো সোশ্যাল বিজনেসটা কি? যে মানুষের সামাজিক সমস্যার সমাধান এবং কল্যাণে কাজ করার ব্যবসায়িক মডেল। তার মানে আপনি একটা বিজনেস করতেছেন, বাট ডেফিনেটলি এটার মধ্যে লাইক সোসাইটির জন্য কিছু আছে, মানুষের জন্য কিছু আছে, সো কিছু ওয়েল বিইং নিয়ে কাজ করতেছেন। সো দিস ইজ কল্ড সোশ্যাল বিজনেস মডেল। আমরা যদি এক্সাম্পল দেই সোশ্যাল বিজনেস মডেলের, যে আপনি যদি দেখেন আমাদের এখানে কয়েকদিন আগে একটা ফ্যাশন কোম্পানি ছিল, দ্যাট ইজ ইউনিকল, গ্রামীণ ইউনিকল। আপনারা কেউ খেয়াল করেছেন কিনা যে ওরা কিন্তু বেশ ভালো ক্লদিং
ই করতো, বাট সামহাট ওটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে। সো ওইটা কিন্তু একটা পিওর সোশ্যাল বিজনেস কনসেপ্ট, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ গ্রামীণ ফাউন্ডেশন এবং জাপানের খুব বড় একটা রিটেলার ইউনিক্লো যৌথ উদ্যোগে তারা এই সোশ্যাল বিজনেস মডেলটাকে তারা এটাকে করছিল, চালু করেছিল। এছাড়াও আছে মানে গ্রামীণের কিন্তু অনেকগুলো সোশ্যাল বিজনেস কনসেপ্ট আছে, লাইক গ্রামীণ গ্রামীণ ডানন ফুড। ওইখানে দেখবেন যে মানুষকে অনেক কম টাকায় তারা খুব পুষ্টিকর দই দিচ্ছে, ইউজুয়ালি একটু যারা আন্ডার প্রিভিলেজড আছে তাদেরকে আপনার সাবসিডাইজড রেটে দিচ্ছে। মানে মেইন টপিকটা মেইন ইয়েটা হইতেছে যে যাতে এটা বিজনেসও হবে, বাট স্টিল আবার লাইক সোসাইটিকে কিছু ব্যাক করা হবে, মানুষের জন্য ভালো কিছু করা হবে, অনেক বেশি প্রফিট ওরিয়েন্টেড হবে না। প্রফিটটাই মেইন কথা না, এখানে ইম্প্যাক্ট অনেক বড় ব্যাপার। আমরা যদি বলি যে ইম্প্যাক্ট লেড বিজনেস, তাহলে এটাকে বলা যায় যে সোশ্যাল বিজনেস। তো এটা আসলে সোশ্যাল বিজনেস যে কোনো সেক্টরেই হতে পারে, সেটা ই কমার্স হইতে পারে, মোবাইল অ্যাপ, ফিনটেক, এডুটেক, এগ্রিটেক, হেলথ টেক, অনেক কিছু হইতে পারে, ফ্যাশন টেক, টেক নট অনলি, বাট যে কোনো বিজনেস সাইট যেগুলো আছে সবগুলোতে সোশ্যাল বিজনেস হইতে পারে। টেক ইউজুয়ালি যেটা হয় যে যখন একটা বিজনেস সাথে যখন টেকনোলজি পার্টটা অ্যাড হয়ে যায় তখন আসলে টেক টেক জিনিসটা হয়, যেটা মেইন টার্গেট থাকে যে টেকনোলজিটাকে ইউজ করে অনেক অনেক বেশি মানুষের কাছে কম সময়ে এবং কম খরচে পৌঁছে যাওয়া। তো আইসিটির একটা বড় সুবিধা হচ্ছে, আইসিটি সোশ্যাল বিজনেসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে আমি যেটা বললাম যে টেকনোলজির মাধ্যমে নিউ বিজনেস ক্রিয়েট করা এন্ড প্রবলেম, যেই প্রবলেম গুলা থাকে সেগুলাকে সমাধান করে একটা বিজনেস মডেল ডেভেলপ করা। সো এটার মূল মেইন যে টার্গেট সেটা হচ্ছে, দেখেন আমি আগেই বলে দিচ্ছি, মুনাফা নয় বরং জীবন মান উন্নয়ন। তার মানে কি, মানে প্রফিটটাই মেইন না, আগে হচ্ছে যে এখানে এটার যে বিভিন্ন টার্গেট গ্রুপ আছে, সো তাদের লিভিং লিভিং স্টাইল কিংবা এগুলোকে কিভাবে ডেভেলপ করা যায়, সোসাইটিকে কিভাবে ডেভেলপ করা যায়, মানুষের লিভিং স্টাইল মানুষের জন্য ভালো কিভাবে কি করা যায়, সেইটার জন্য হচ্ছে সোশ্যাল বিজনেসের মেইন টার্গেট। এখানে প্রফিটটা ফার্স্ট না, এটা সবার আগে মাথায় রাখতে হবে। এবং এই কনসেপ্টটা কিন্তু শুধু বাংলাদেশটা এখন গ্লোবালি জনপ্রিয়, সারা ওয়ার্ল্ডে এটাকে খুব পজিটিভলি তারা ওয়েলকাম করছে। সো টেকনোলজির ইম্পর্টেন্সটা কি, অথবা এটার ইয়েটা কি, ইম্প্যাক্টটা কি? সো এটা একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে টেকনোলজিটাকে ইউজ করে আসলে যে বললাম যে খুব কম খরচে এবং খুব তাড়াতাড়ি যদি রিচ করা যায়, সো এটার একটা খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হয়। এবং অনেক অনেক নিউ লাইক কি বলবো যে নিউ উইন্ডো, নিউ ভার্টিক্যাল ওপেন হয়, যেখানে আসলে বিজনেস করার সুযোগ তৈরি হয়। এবং টার্গেটটা হইতেছে সৃজনশীল ধারণা বাস্তবায়ন এবং বিদ্যমান ব্যবসার উন্নয়ন, সেটাকে আমরা বললাম যে ক্রিয়েটিভ বিজনেস কিংবা নিউ টাইপ অফ বিজনেস, নিউ সার্ভিসেস, সেইটাকে ইমপ্লিমেন্ট করা এবং এক্সিস্টিং যে বিজনেস গুলাকে সেটাকে অনেক তাড়াতাড়ি বড় করে ফেলা, অনেক বড় আকারে রিচ করা। ওকে, সো তথ্য প্রযুক্তিতে সোশ্যাল বিজনেসের ভূমিকা। সো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন থাকতে হবে, লাইক একটা ওয়েবসাইট অ্যাপ থাকতে হবে, এটা ব্যাপার সবাই জানেন, যেটার মাধ্যমে কাস্টমার সার্ভিস প্রোভাইডার সবাই সার্ভিস নিবে, যে আপনি যেই সার্ভিসটা প্রোভাইড করেন না কেন। সো এইটার মধ্যে এটা পেমেন্ট হবে, এডুকেশন থাকতে পারে, হেলথ হেলথ রিলেটেড সার্ভিস থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, সবকিছু ডিজিটাল ডিজিটাল সলিউশন। সো এটা বড় সুবিধা কি, এগুলোর মাধ্যমে টেকনোলজির মাধ্যমে যে কোনো জায়গায় পৌঁছে যাওয়া যায়। আমি যেটা আগে থেকেই বলতেছি, ই হেলথ, ঘরে বসে স্বাস্থ্য সেবা নেওয়া যেতে পারে, ই লার্নিং, প্রত্যন্ত শিক্ষা পৌঁছে দেওয়া, লাইক 10 মিনিট স্কুল, ই হেলথ, মেডিসি কিংবা যারা আছে এখন দেখবেন যে টেলি টেলি কনসালটেন্সি শুরু হয়ে গেছে, ফোনের মধ্যে আপনি ডাক্তারদেরকে রিচ করতে পারবেন, সার্ভিস দিতে পারবেন। ডিজিটাল আর্থিক সেবা লাইক মোবাইল ব্যাংকিং, লাইক বিকাশের সার্ভিস, কৃষি প্রযুক্তি, ফসল পর্যবেক্ষণ লাইক আই ফার্মার যেগুলো করতেছে কাজ, ওরা এটা এইগুলো করতেছে। কর্মসংস্থান অনেক বেশি তাড়াতাড়ি, যত বেশি মানুষকে এডুকেটেড করতে পারবেন, ট্রেন করতে পারবেন, তত বেশি মানুষ কাজে আসতে পারবে, সেটা খুব দারুণ ব্যাপার। তো সোশ্যাল বিজনেস মডেল এবং উদ্ভাবন। তো মডেলের বৈশিষ্ট্যটা কি, এটার জন্য মানে সামাজিক সমস্যার সমাধান ও টেকসই উদ্ভাবন। এখানে বুঝতে হবে যে সলিউশনটা আসতেছে এবং এটার সাস্টেইনেবল সলিউশন থাকতে হবে, ঠিক আছে? সাস্টেনেবল না হলে কিন্তু হবে না, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তো কি কি জায়গায় এটা হইতে পারে, ধরুন সার্ভিস মডেলে থাকতে পারে যে স্বাস্থ্য সেবা, শিক্ষা, যেটা ওই যে আপনি
একটা সার্ভিস নিচ্ছেন একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে, অথবা এটা হয়তো তারপর হচ্ছে সাবস্ক্রিপশন মডেল হইতে পারে, ফি ভিত্তিক সেবা, আপনি প্রত্যেক মাসে হয়তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করতেছেন এবং সার্ভিস দিচ্ছেন। তারপর হচ্ছে এটার এক্সাম্পল কি হতে পারে, ডিজিটাল শিক্ষা ও স্বাস্থ্য প্ল্যাটফর্ম, যেটা আমরা এতক্ষণ ডিসকাস করছি 10 মিনিট, কিংবা অন্য ধরেন টেলি হেলথ সার্ভিস গুলো যেটা দিচ্ছে। সো সোশ্যাল মিডিয়া ও গ্রাহক সম্পর্ক, সো সোশ্যাল মিডিয়ার সাথে এটা কিভাবে কাজ করে আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু ইউজ করে সবচেয়ে বেশি কি, ফেসবুক আর ইউটিউব। সো এই দুইটা টেকনোলজিকে যদি আপনি ইউজ করেন, আপনি কিন্তু এটার মাধ্যমে খুব সহজে আপনার টার্গেট কাস্টমারদেরকে রিচ করতে পারবেন। এর বাইরে আর কয়েকটা সোশ্যাল মিডিয়া আছে। সো এটা মেইন পার্ট হইতেছে আপনি কিভাবে যাইতে পারেন। সো একটা বড় পার্ট হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইদানিং অনেক ইনফ্লুয়েন্সার আছে যাদের মাধ্যমে আপনি খুব সহজে রিচ করতে পারেন। ফেসবুক ইনফ্লুয়েন্সার, ইউটিউব ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ডিপেন্ড করে আপনার বিজনেস নেচার এবং আপনি টার্গেট গ্রুপ কারা। সো সেই অনুযায়ী আপনি ইনফ্লুয়েন্সারকে ই করবেন, রিচ করবেন এবং তাদেরকে দিয়ে মার্কেটিং করাবেন। দেন হচ্ছে যে কাস্টমার যারা আছে তাদেরকে নিয়ে রেগুলার রিসার্চ করা, অ্যানালাইসিস করা। ইমোশনাল ব্র্যান্ডিং, ওকে, ইমোশনাল ব্র্যান্ডিংটা বাংলাদেশে খুব খায়। অলওয়েজ বাংলাদেশ ঠিক না, পুরো সাবকন্টিনেন্টে ইমোশনাল ব্র্যান্ডিংটা খুব বেশি কাজ করে। লাইক আপনার যদি এখন তো আসলে মানুষ অ্যাড দেখে একটু কম। আমরা যখন দেখেছি আগে গ্রামীণ ফোন, বাংলা লিংক, এদের অ্যাড গুলা খুব ইমোশনাল ছিল। লাইক বাংলা লিংকের একটা ইয়ে ছিল হচ্ছে দিন বদল, বাংলা লিংক দিন বদল, যেখানে একটা দেখা যাচ্ছে যে একটা মাছ বিক্রেতা মোবাইলের সাহায্যে কিভাবে সে মাঝখানের যারা আছে এদেরকে মানে এদেরকে সরাই দিয়ে সে তার বিজনেসটাকে বড় করতেছে, ভালো করতেছে। সো এগুলা সব হচ্ছে ইমোশনাল। মানে একটা মুভিটা মানে এগুলো দেখলে আপনার মানে মানুষ খুব ইমোশনালি কানেক্টেড হয়ে যায় এবং আলটিমেটলি তখন দেখা যায় এই সার্ভিস গুলো নেওয়া শুরু করে, লয়াল থাকে, দেয়ার খুব ভালো পেইং কাস্টমার হয়। তারপর এর বাইরে থাকে কি বিশেষ অফার, লাইক স্পেশাল প্রমোশন, এগুলো তো সবাই এখন আপনারা বলছেন। সো এই ব্যাপারে আমি এখন ডিটেলে যাচ্ছি না। তো এরপর আসি আমরা টেকনোলজির ইম্প্যাক্ট এবং এটা নৈতিক চ্যালেঞ্জ কি আছে। এটার পজিটিভ সাইড হইতেছে যে এটা দিয়ে খুব সহজে হেলথ বলেন, এডুকেশন বলেন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এগুলো খুব তাড়াতাড়ি হয়। চ্যালেঞ্জ হইতেছে কি, টেকনোলজি দেখেন খুব সহজে ফেসবুক দিয়ে ডেটা লিক হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন ডেটা লিক হয়ে যাচ্ছে। ফেসবুকে দেখা যায় কেউ কাউকে এক্সপোজ করে ফেলতেছে সোশ্যাল মিডিয়াতে। সো গোপনীয়তা থাকে না, ডিজিটাল বিভাজন তৈরি হয়। এখন দেখা যাচ্ছে ফেসবুকে অনেক গ্রুপ আছে, তারপর ভুয়া প্রচারণা, যে ফেসবুক দিয়ে আপনার ভুয়া পোস্ট তৈরি করে এগুলো ছড়ায় দেয়। তারপর হচ্ছে লাইক নৈতিক বিজ্ঞাপন, এটা নৈতিকতা ধরে রাখা, কারণ কেউ যে কিছু করতে পারে। সো এটাকে আটকানো ভেরি ডিফিকাল্ট। সো মানুষজন যদি এটাকে ভালোভাবে চিন্তা না করে, ভালোভাবে না নেয়। সো উদাহরণ যেটা বললাম অলরেডি, আমি বলছি টেলিমেডিসিন, মোবাইল ব্যাংকিং, লাইক বিকাশের মতো। সো তথ্য প্রযুক্তি, এটার কৌশলটা কি হইতে পারে? কৌশলটা হইতে পারে যে আপনার খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি কোন সাবজেক্ট নিয়ে কাজ করতেছেন সেটা প্রপার রিসার্চ থাকা, আপনার কন্টেন্ট তৈরি করা। আপনি দেখবেন যে কন্টেন্ট মার্কেটটা এখন খুব ইম্পর্টেন্ট। সবাই রিলস দেখতেছে, রিলস গুলা কি কন্টেন্ট। সো রিলস এর মাধ্যমে কিন্তু এখন খুব ভালো মতো রিচ করা যায়, রিলস, পোস্ট, ভিডিও গুলা দিয়ে। এরপর হচ্ছে এগুলাতে যখন ইয়ে হইলো, দেন হচ্ছে এরপর ডেটা অ্যানালাইসিস করতে হয়, কাস্টমাইজ মার্কেটিং করতে হয়। এরপর হচ্ছে ই কমার্স ইন্টিগ্রেশন, লাইক ফেসবুক শপ, ইনস্টাগ্রাম শপিং, এগুলো মোটামুটি আপনাদের হয়তো অনেকে সবার আইডিয়া আছে, কারণ সবাই এখন অনলাইনে কিন্তু শপিং করে বেশ। আমরা আমরা যেমন জানি যে এই মোমেন্টে বাংলাদেশে 5.5 লাখের উপরে ফেসবুক সেলার্স আছে কম বেশি, বাট যদি এটার কোনো স্পেসিফিক ডেটা নাই, বাট আমরা এটা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে জানতে পারি। এরপর হচ্ছে গ্রাহক সেবা, লাইক গ্রাহক সেবার একটা বড় পার্ট হচ্ছে এআই, মেশিন লার্নিং। এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস, ফেসবুক বিজনেস দিয়ে কিন্তু যে অটোমেটেড রিপ্লাই টিপ্লাই এগুলো দেওয়া যায়। ইটস অল অ্যাবাউট এআই, মেশিন লার্নিং, অনেক কিছু আছে। তারপর হচ্ছে এই যে দেখেন আমি যেটা বলছিলাম, ফেক নিউজটা সবাই বুঝতেছেন, এটা ডেটা ম্যানিপুলেশন, কিভাবে বিভিন্ন ধরনের ভুল ডেটা দিয়ে মানুষকে ইয়ে করা যায়। মানে একদিন দেখবো যে যে যার মনে হইতেছে যা ইচ্ছা বিভিন্ন ডেটা লিখে পাঠিয়ে দিতেছে, মানুষজন এটা শেয়ার করতেছে। তো এটা কি হচ্ছে, ডেটা ম্যানিপুলেশনের মধ্যে পড়তেছে। তারপর কি হচ্ছে, আমরা সারাদিন অনলাইনে থাকতেছি, অনেক বেশি সময় এখানে চলে যাচ্ছে, আমরা ওদের প্রোডাক্টিভ কাজে লাগাচ্ছি না। সো এটা সলিউশনটা কি, যে আমাদের সচেতন হইতে হবে, নৈতিক মানদণ্ড বজায় রাখতে হবে, বুঝতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। মানে এটা ব্যাড ইউজ না করে টার্গেট করতে হবে এটা গুড ইউজ কিভাবে করা যায়, তাইলে আসলে এটা ভালো হবে। এটার আসলে একটা ভালো দিক, তখন আমরা এটাকে লেভারেজ করতে পারি। ফিউচারের ইয়েটা কি, সো ডিজিটাল অন্তর্ভুক্তি, আমরা বলি ডিজিটাইজেশন, যেটা যে গ্রামীণ উন্নয়ন অলরেডি এগুলা দিয়ে কিন্তু
গ্রাম সাইডে কিন্তু অনেক উন্নয়ন করতেছে, বাট এটার ওই যে যেমন মানে গ্রামে অনেক জায়গায় দেখা যায় বলে যে ইন্টারনেট আছে নাই, ফেসবুক আছে। তো ওরা আসলে ইন্টারনেট বলতে ফেসবুক বুঝে, এরকম একটা ব্যাপার স্যাপার এইভাবে ছড়াই গেছে। সো নিউ টেকনোলজি যেটা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এই টাইপের অনেক কিছু আছে যেটা দিয়ে নিউ সবকিছু আসতেছে। তারপর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে এগুলার লং টার্মে এটার সোশ্যাল ইম্প্যাক্ট কি হয় সেটাকে মেজার করা, সেই অনুযায়ী কাজ করা, এবং ফিউচারে কি কি পসিবিলিটিস আছে, লাইক গ্রিন টেকনোলজি, ব্লক চেইন, লাইক এই ধরনের যত টেকনোলজিক্যাল ফ্যাক্ট গুলো আছে, এগুলো আসলে সামনের দিনে অনেক বেশি কাজ করবে এই 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 সোশ্যাল বিজনেস কনসেপ্টের সাথে। সো দ্যাটস অল অ্যাবাউট। থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আস্ক করতে পারেন। আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ইমোশনাল মার্কেটিংটা ওয়ার্ক কেমন করে করে মেইনলি? আচ্ছা, ইমোশনাল মার্কেটিংটা কাজ করে মানুষজন, ইটস লাইক মানুষের অনেক ধরনের আপনার পেইন পয়েন্ট থাকে, অনেক ইমোশনাল গ্রাউন্ড থাকে। সো যারা টাফ মার্কেটার তারা যেটা করে, এটাকে অ্যানালাইসিস করে ওরা এমন একটা গল্প তৈরি করে, এমন একটা স্টোরি টেলিং তৈরি করে। তো সেটা দেখলে মানুষজন কি হয়, যে মানুষজন দেখা যাবে যে দেখতে দেখতে মানুষের চোখ ভিজে যাচ্ছে, মানুষজন খুব ইমোশনালি দেখা যাচ্ছে, গলা দিয়ে কথা বেরোতে পারতেছে না, এই যে ব্যাপারগুলা। তখন এটা কি হয়, একটা ব্র্যান্ডের সাথে, সার্ভিসের সাথে তারা অ্যাসোসিয়েটেড হয়ে যায়। এন্ড দেন তখন একটা পর্যায়ে তারা যখন ওই সার্ভিসটা দেখে, ওই প্রোডাক্টটা দেখে, তখন কিন্তু তারা এটা পারচেস শুরু করে। তখন তারা একটা পেইং কাস্টমার হয়ে যায়, বিকজ তারা ইমোশনালি কানেক্টেড ওই সার্ভিসের সাথে অথবা প্রোডাক্টের সাথে। ওকে, আমার আরেকটা কোয়েশ্চেন আছে। আগে আমাদের এখানে একটা প্রোডাক্ট ছিল ফেয়ার এন্ড লাভলি, এখন নামটা পরিবর্তন হয়ে গ্লো এন্ড লাভলি হয়ে গেছে। হ্যাঁ, এখানে কি ইমোশনাল মার্কেটিং ক্রিয়েট করা হয়েছে না অন্য কিছু? ফেয়ার এন্ড লাভলি নিয়ে অলওয়েজ একটা কন্ট্রোভার্সি আছে মার্কেটে, কারণ এইটা ই করলে এটা এটা এটাকে মানে কন্ট্রোভার্সিটা আছে যে একটা, ঠিক আছে, এটা কালো মানুষ ফর্সা হয়ে যাইতেছে, অলওয়েজ সেটা দেখায়। সো এই কারণে হয়েছে কি, ফেয়ার এন্ড লাভলি মানে আই মিন, যেহেতু একটা গ্রুপ অফ পিপলকে আসলে এটাতে ডিপ্রাইভ করা হইতেছে, কিংবা একটা ইনইকুয়ালিটি তৈরি হইতেছে, সো এর জন্য এটার নেমটাকে আপনার রিব্র্যান্ডিং এ চলে গেছে, যে যাতে করে ওই 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 কন্ট্রোভার্সিটা আর রিচ না করে। এটা ব্যাড মার্কেটিং এর দিকে চলে গেছে, এরকম কিছু একটা। নেগেটিভ মার্কেটিং সবসময় হয়, হ্যাঁ। নেগেটিভ মার্কেটিং এর রিচ অলওয়েজ ভালো হয়, বাট ডিপেন্ড করে তার মধ্যে। যদি এই যে বললাম যে এটার সোশ্যাল ইম্প্যাক্ট কতখানি, সোশ্যাল অব্লিগেশন কতখানি, তখন ওই মানুষ এটাকে মেজার করে দেখা যায় যে নেগেটিভ মার্কেটিং হয়তো ডিসকন্টিনিউ করে। সো এটা মানে এটা হয়তো ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ দোস। জি। আরেকটা হচ্ছে, আমি যদি ফেসবুক মার্কেটিং শিখতে চাই তাহলে আমি স্টার্ট কেমন করে করতে পারবো? ফেসবুক একটা মার্কেটিং শেখার জন্য এখন এই যে ফেসবুকে দেখবেন অনলাইনে প্রচুর কোর্স আছে, অনেক মানুষজন, আপনি কোনো কোর্স অফ কোর্স এনরোল হয়ে শিখে তারপর অবশ্যই করবেন। তা এর বাইরেও অনেক দেখা যায় বিভিন্ন এরিয়া বেসড আপনার ইয়ে আছে, ট্রেনার আছে, সো তাদের কাছ থেকে শিখতে পারেন। বিকজ এখন যেহেতু রিসোর্স এক্সেস করা যায় বিভিন্ন মানুষজনের কাছ থেকে, তা আমি সাজেস্ট করবো যে অলওয়েজ শিখে একটা কাজ করার, রেদার মানে না শিখে অথবা অনেক সময় নষ্ট না করে শেখার চাইতে, কাজ করার চাইতে। জি। Okay. আচ্ছা, শাহিন আলমের একটা কোশ্চেন আছে বোধহয়, হ্যাজ রেজড এ হ্যান্ড, প্লিজ ইউ ক্যান আস্ক। স্যার, একজন সফল টেক উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে প্রধান ধাপগুলো কি হতে পারে, এবং এখানে প্রধান চ্যালেঞ্জগুলো কি যেগুলো আমাদের বাধা সৃষ্টি করতে পারে, আচ্ছা এবং সেগুলো কিভাবে অতিক্রম করতে পারি? আচ্ছা, এই কোশ্চেনটা বেসিক্যালি আমি আমার আগের ক্লাসেও আনসার করেছি। সফল টেক এন্টারপ্রেনিয়র হওয়ার জন্য ইটস নট লাইক টেক এন্টারপ্রেনিয়র হওয়া, আগে আপনি চিন্তা করেন আপনি একজন এন্টারপ্রেনিয়র হবেন, তারপর সেটার মধ্যে আপনি টেক অ্যাড করবেন না করবেন সেটা ডিসাইড করা যেতে পারে। সো এন্টারপ্রেনিয়র হওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট হইতেছে যে আপনি খুব স্ট্রং একটা ফাউন্ডার, মানে আপনার স্ট্রং ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং ফার্স্ট। নাম্বার 2 হইতেছে আপনার সলিউশন ওরিয়েন্টেড হইতে হবে, আপনি ক্রিয়েটিভ হইতে হবে। তারপর হচ্ছে নাম্বার 3 হইতেছে যে আপনাকে গুড সেলসম্যান হইতে হবে, আপনাকে বুঝতে হবে যে পিপলস পালস বুঝতে হবে, মানুষকে কনভিন্স করার ক্ষমতা থাকতে হবে। তো এই ধরনের অনেক ধরনের স্কিল আছে। আপনি যদি গুগলে যান দেখবেন যে একটা
যদি আপনি সার্চ দেন এই ধরনের যে স্পেশাল কি স্কিল থাকতে পারে, তো এগুলো নিয়ে আপনার তখন আসলে পড়াশোনা করতে হবে। একটা জিনিস হচ্ছে সেলফ ড্রিভেন হইতে হবে, সেলফ ড্রিভেন না হলে কিন্তু হবে না। তো এরকম অনেকগুলা থিংস আছে যেগুলো পার্সোনাল কোয়ালিটি বলি। তো এইগুলা যদি আপনার মধ্যে থাকে তখন আপনি আগে ডিসাইড করবেন যে ওকে, অন্টারপ্রিনিয়র হওয়ার আগে এখানে ছোট্ট একটা পয়েন্ট বলবো, আপনার নিজের অ্যানালাইসিস করুন। আমরা যে বলি না মার্কেটিং এর ভাষায় শর্ট অ্যানালাইসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস আর থ্রেট, আপনার নিজের অ্যানালাইসিস করেন যে আপনি আগে অন্টারপ্রিনিয়র হইতে পারবেন কিনা। সো আপনি যখন দেখবেন যে আপনার উপর অ্যানালাইসিস করে যে না আপনার অন্টারপ্রিনিয়র ক্যাপাবিলিটি আছে, বলতেছে যে অ্যানালাইসিস করার পরে যে আহ, একটা অন্টারপ্রিনিয়র যা যে কোয়ালিটি থাকা দরকার ওটা আপনার আছে, আপনার স্ট্রেংথের মধ্যে পড়ে, তাহলে কি আপনি অন্টারপ্রিনিয়র হন। নাইলে ইউ হ্যাভ টু ওয়েট, অথবা আপনার ওই 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 স্কিল গুলা ওই কোয়ালিটি গুলাকে ডেভেলপ করে নিতে হবে অন্টারপ্রিনিয়র হওয়ার আগে। দেন তারপর অন্টারপ্রিনিয়র হন, তারপর আপনি লাইক একটা প্রবলেম নিয়ে কাজ করেন, সলিউশন বানান, বিজনেস করেন, এগুলো সব স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। আম, আমার একটা কোশ্চেন ছিল। শিওর। আহ, আমরা অ্যাপেলের নাম শুনলে আর কি স্টিভ জবস এর নাম মনে পড়ে, তবে আমি আর কি যতদূর জানি অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ছিলেন, এটা এটা ট্রু। কিন্তু হচ্ছে অ্যাপেলের যে উম, বিখ্যাত যেটা হচ্ছে ওদের অপারেটিং সিস্টেম ম্যাকিনটশ, তো হ্যাঁ ওটা কিন্তু হচ্ছে স্টিভ জবস এর হচ্ছে যে আরেকটা ফ্রেন্ড ছিল, স্টিভ অজনিয়াক মেবি, তো উনি হ্যাঁ। হচ্ছে ওটা ডেভেলপ করেছেন। তাহলে আমরা স্টিভ জবস কে কেন জানি? উনি জাস্ট মার্কেটিং করেছেন ওকে, বা আমি আপনাকে একটা কথা বলি এখানে, একটা Sure. স্টার্ট আপ বলেন, একটা বিজনেস বলেন, একজনের এফোর্ট আসলে কোনোদিন দাঁড়ায় না। এখানে আসলে নট অনলি দেখবেন যে স্টিভ জব, স্টিভ ওজনিয়াক, আরো মানুষজন আছে, তো সবার একটা টোটাল ইম্প্যাক্ট কিংবা একটা কোঅর্ডিনেটেড কাজ করার ফলাফল হচ্ছে যে আজকের অ্যাপেল দাঁড়াইছে। হয়তো অফকোর্স তারা ফাউন্ডার, তারা লিড করছে, সবার নাম জানি, বাট তার মধ্যে যেটা হয়, সবাই, আপনি যখন একটা কাজ করতে যাবেন আপনি সবাইকে কিন্তু ব্র্যান্ড বানাইতে পারবেন না। আমরা মার্কেটিং এ কি কাজ করি, ফোকাস করে একজনকে ব্র্যান্ড বানাই, তার উপর বেস করে ওই ব্র্যান্ডটাকে চালাই দিই। সো ওরা কি করছে, ওই স্টিভ জবস কে ব্র্যান্ড বানায় ফেলছে, স্টিভ জবস কে ব্র্যান্ড বানায়, তারপরে দেখা গেছে অ্যাপল কে আপনার রান করছে। তো এর জন্য মানুষজন জানে স্টিভ জবস এর কথা। সো এনি অন্য অন্য কারো কোশ্চেন? জি, আমার একটা রয়েছে, সেটা হচ্ছে একটা বিজনেস স্টার্ট করার পর অন্যান্য কম্পিটিটর থেকে নিজের বিজনেসকে স্ট্যান্ড আউট করাবো কিভাবে? ওকে, If আমার বিজনেস স্টার্ট করার পরে না, এটা বিজনেস শুরু করার আগে দেখতে হবে যে আপনার কি ইউনিক কোয়ালিটি আছে। আমি ধরেন একটা বিজনেস তিনজন করতেছে, আপনার সার্ভিসটাই কেন একজন কাস্টমার কিনবে, নিবে, পে করবে আপনাকে, এটা আগে আপনার বুঝতে হবে। এটা না বুঝে যদি আপনি বিজনেস করেন, বিজনেসের ধরা খাওয়ার চান্স খুব বেশি, অথবা আপনার খরচ বেড়ে যাবে অনেক বিজনেস করার জন্য। সো এটাকে বিজনেস শুরু করার আগেই বুঝতে হবে। ওকে, সরি, এনি কোশ্চেন? আমার আরেকটা রয়েছিল, সেটা শিওর। হচ্ছে, জি, সেটা হচ্ছে আহ, আমি যদি অনেকজন মিলে একটা কোম্পানি স্টার্ট করতে চাই, যেরকম হচ্ছে আমার একটা সঙ্গী থাকবে, তার সঙ্গে কোম্পানিটা স্টার্ট করতে যাচ্ছি, সো হ্যাঁ, ওই সঙ্গীটার কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন, আমি কেমন করে বুঝতে পারবো এ আমার জন্য পারফেক্ট হবে আমি যদি এই কাজটি শুরু করতে চাই? এটা কেমন করে নির্বাচন আচ্ছা, করবো? এখানে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে, তার তার কি কি কোয়ালিটি আছে সেটা ইম্পর্টেন্ট, তার একটা কাজের প্রতি যেটা বানাবেন সেটার প্রতি কমিটমেন্ট কিরকম এটা ইম্পর্টেন্ট, তার সাথে আপনার রিলেশন কিরকম, এখানে অনেকগুলো ফ্যাক্টরস আছে। তারপর তার ফান্ডিং ক্যাপাবিলিটি আছে কিনা, আপনার সমানে ইনভেস্ট করতে পারবে কিনা, তার রোল কি হবে, তার কত পার্সেন্ট কি হবে, তো এই ব্যাপারগুলো সব খেয়াল রাখতে হবে, এই ব্যাপারগুলো ম্যাচ করতে হবে, এবং করলে তখন হয়তো আপনি একজন গুড কো ফাউন্ডার পাবেন অথবা পাবেন না, এটা ডিসাইডেড হয়। আর যদি আপনি এমনিতে সার্চ দেন দ্য কোয়ালিটিস অফ গুড কো ফাউন্ডার, সো ওইটাতে আপনি দেখবেন যে অনেক ডিটেল বেশ কিছু আর্টিকেল পাবেন, ওগুলো পড়লে আপনার ডিটেল একটা আইডিয়া হবে যে একটা গুড কো ফাউন্ডার কি কোয়ালিটি হইতে পারে। আমি জাস্ট আপনাকে কয়েকটা সিনাপসিস পয়েন্ট বলে দিলাম। আর কারো কোনো কোশ্চেন?
আর মনে হচ্ছে না কারো কোনো কোশ্চেন আছে। আমি লাস্টে একটা কথা বলবো, যেহেতু আমরা সোশ্যাল বিজনেস নিয়ে কথা বলতেছি, সোশ্যাল বিজনেসটা আমার খুব ফেভারিট একটা জিনিস, আমি আগেই বলছি। সো আপনারা যারা বিজনেস করেন ডেফিনেটলি মানে হবেন এন্টারপ্রেনিয়ার, অথবা হয়তো কেউ কোনো অন্য জায়গায় কাজ করতে পারেন, জব করতে পারেন, সবার একটু মাথায় রাখতে হবে যে আপনি বিজনেস করতেছেন, কাজ করতেছেন, সোসাইটিকে কিছু ফেরত দিতে হবে, মানুষকে কিছু ফেরত দিতে হবে, সমাজকে ফেরত দিতে হবে, পরিবেশকে ফেরত দিতে হবে। তো এই জিনিসটা যদি মাথায় রাখেন না, তাহলে আপনি একজন মানে আপনি ডে ওয়ান থেকে একজন আসলে আপনি এই কনসেপ্টের সাথে বলেন আপনি সোশ্যাল বিজনেসের সাথে আপনি কিন্তু ইনভলভ হয়ে গেলেন। আপনি এক্সিস্টিং বিজনেস থেকেও আপনি আসলে আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটিটা আপনি কিন্তু আহ, আপনি দেখাতে পারেন, আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন। সো আমি আপনাদেরকে সবাইকে বলবো, অ্যাডভাইস করবো, রিকোয়েস্ট করবো এই জিনিসটা মাথায় রাখবেন। তা যে কোনো কাজ করেন না কেন, যে কোনো বিজনেস করেন না কেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। এবং এই যে নতুন নতুন কিছু টার্মস, এই জিনিসগুলো আসলে সবাইকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। তো যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি ভাইয়াকে একটু ফ্রি করে দিতে চাচ্ছি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। তো আশা করছি কারো আর কোনো কোয়েশ্চেন নেই। আর যদি থাকে সেটাও আমরা ক্লিয়ার করতে পারি, কজ আমাদের হাতে আরো সময় আছে। ওকে, সো কারো মেবি কোনো কোয়েশ্চেন নেই। কজ কোয়েশ্চেন থাকার কথাও না, ভাইয়া অনেক সুন্দরভাবে ক্লারিফাই করে বিষয়গুলো আমাদেরকে বুঝিয়েছে। সো আমি নিজেও খুব এনজয় করছিলাম ক্লাসটা। তো ভাইয়া থ্যাংক ইউ আপনাকে, এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ২ টা ক্লাস আপনি অনেক ধৈর্য ধরে আসলে আমাদের পার্টিসিপেন্টসদেরকে বিষয়গুলো বুঝিয়েছেন। সো গুড নাইট এবং থ্যাংক ইউ স্নিগ্ধা, ধন্যবাদ আমাদের সাথে সবাইকে যুক্ত যারা হওয়ার যারা জন্য। ক্লাস করেছে। ওকে, সবাই ভালো থাকবেন। এবং পার্টিসিপেন্টসদেরকে আমি বলব একটু আমাদের সাথে থাকার জন্য। আমার একটু অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য। ঠিক আছে, আমি সো তাহলে লিভ করছি। সবাই আমার অনেক ভালো থাকবেন। আর আমার লাস্টের কথাটা একটু মনে রাখবেন, এটা ইজ খুব ইম্পর্টেন্ট সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য। সবাইকে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওকে, সো আমার অ্যানাউন্সমেন্টটা হচ্ছে সবার জন্য। আমরা সবাই জানি আজকে আমাদের এটা লাস্ট ক্লাস। আমাদের সেগমেন্ট ওয়াইজ যে ক্লাসগুলো হচ্ছিল, সেই ক্লাসগুলোর আজকে লাস্ট ক্লাস আমরা সবাই জানি। এবং আমাদের আরেকটা ক্লাস আছে ১১ই মার্চ, সেটা হচ্ছে রাত ১০টায়। সবাই একটু মনে রাখবেন, তারিখটা হচ্ছে ১১ই মার্চ রাত ১০টায়, ঠিক আছে? যত কোয়েশ্চেনস আছে আপনাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার আমরা করার চেষ্টা করব সেদিন, এবং all about exam pattern, exam structures and exams questions, হ্যাঁ? সমস্ত কিছু নিয়ে আমরা সেদিন ডিসকাস করব। সো প্রত্যেকের মাস্ট জয়েন করতে হবে। কারণ আপনাদের সমস্ত ইম্পোর্টেন্ট যেই নোটিফিকেশন গুলো আছে সেগুলো আমরা সেদিন দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা জানেন যে অলরেডি আমাদের ড্যাশবোর্ডে কিন্তু মক টেস্টের যে অপশনটা আছে সেটা কিন্তু ফুললি ওপেন করে দেওয়া হয়েছে, হ্যাঁ? সো দ্যাট আপনারা কিন্তু এক্সাম স্টার্ট হওয়ার আগেই নিজেরা মক টেস্ট দিতে পারবেন। নিজেরা যত খুশি তত মক টেস্ট দিতে পারবেন। এবং ইন্টারেস্টিংলি যেই প্যাটার্নে আমাদের এক্সাম গুলো হবে, লাইক সবগুলো সেগমেন্ট থেকে তো আমাদের কোয়েশ্চেন হবে একসাথে। সো ঐরকম ভাবেও আপনারা মক টেস্টের অপশন পাবেন, হ্যাঁ? অল সেগমেন্টস মিলিয়ে মক টেস্টের অপশন রাখা হয়েছে। আপনারা সেখানে মক টেস্ট দিতে পারবেন এবং নিজেদেরকে যাচাই করতে পারবেন। সো নিজেদেরকে এটা যাচাই করার একটা সুবর্ণ সুযোগ আমি মনে করছি। এভাবে করে কিন্তু আপনারা নিজেদেরকে বিল্ড আপ করতে পারবেন। কারণ ১৫ই মার্চ আমাদের প্রথম সিলেকশন রাউন্ড হতে যাচ্ছে। আমরা সবাই তো জানি, তাই না? সো মক টেস্ট গুলো সবাই অ্যাটেন্ড করে নিবেন। অ্যাটেন্ড করলে নিজেদের কতটুকু কি প্রসপারিটি আসছে সেটা বুঝতে পারবেন। সো দ্যাট আমরা হচ্ছে সিলেকশন রাউন্ডটা খুব ইজিলি হচ্ছে কমপ্লিট করতে পারবো।
সো এই ছিল আমার অ্যানাউন্সমেন্ট, এবং আমি আবারও রিপিট করছি যে 11ই মার্চ রাত 10টায় আপনাদের মাস্ট জয়েন একটা সেশন, কোয়েশ্চেন অ্যান্সার সেশন, ঠিক আছে? সেখানে সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে অ্যাবাউট এক্সাম স্ট্রাকচারস অর প্যাটার্ন, যেটাই বলেন না কেন। তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা অনেক ট্যালেন্টেড। আমি বিশ্বাস করি আপনাদের এখান থেকে অবশ্যই অবশ্যই আমরা চ্যাম্পিয়ন্স খুঁজে বের করে ফেলতে পারবো। তো আপনারা সবাই আমাদের ওয়েবসাইটে একটু বেশি অ্যাক্টিভ থাকবেন, মক টেস্ট গুলো দিবেন, এবং আশা করছি যে ভালো কিছু হবে। এবং 11 তারিখে অবশ্যই যুক্ত হবেন। যদি পরিচিত কেউ আজকের ক্লাসটা মিস করে থাকে, তাকে অবশ্যই জানিয়ে দিবেন 11 তারিখে এই অ্যানাউন্সমেন্টটা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক সবাইকে। গুড নাইট। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি কোয়েশ্চেন নিতে পারি, যেহেতু আমাদের হাতে সময় আছে। ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল, আমাদের কি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে জয়েন করতে পারবো? কোনো নোটিফিকেশন দেওয়া থাকলে আপনারা দিতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যদি হাসান ভাই আমাদের সাথে থেকে থাকেন আমি একটু বলবো যে আচ্ছা, চ্যাট আমি দিচ্ছি। বক্সে লিংকটা দিয়ে দিতে। ওকে ওকে, দিয়ে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তো সেই সাথে যদি আরো কারো কোনো কোয়েশ্চেন থাকে আমরা কোয়েশ্চেনটা নেই। ম্যাম, আমাদের 11 তারিখের ক্লাসটা সকালে নেওয়া যায় না? ওয়েল, গুড কোয়েশ্চেন, বাট সকালে অ্যাকচুয়ালি যেহেতু আমাদের রোজার মাস চলে আসছে ভাইয়া, তাই না? তো রোজার মাসে তো সবাই ফ্রি হয় মোটামুটি সন্ধ্যার পরে, ইফতারের নামাজের পরে। সো দ্যাট আমরা ওইরকম ভাবেই ক্লাসটা রেখেছি, হ্যাঁ? সকালের দিকটা দিলে হয় কি অনেকেই মিস করে যাবে। সো ওই দিন লাইভ ক্লাসটা জয়েন হওয়াটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য। আমরা সবার দিক বিবেচনা করে রাত 10টায় রেখেছি। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? ওকে। আমাদের হাসান ভাই কিন্তু চ্যাট বক্সে দিয়ে দিয়েছে লিংকটা। সো দ্যাট আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্টেড নেই তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড হয়ে যাবেন, হ্যাঁ? জি ম্যাম, পাইছি। ওকে। সো আই গেস আর কারো কোনো কোয়েশ্চেন নেই। যেহেতু অনেক রাত হয়েছে আমিও আজকে লিভ নিচ্ছি। আপনারা আশা করছি সমস্ত ম্যাটেরিয়ালস, ভিডিও কনটেন্টস, ভিডিও রেকর্ড সবকিছু দেখবেন এবং অবশ্যই মক টেস্ট গুলো দিবেন। এবং বেস্ট একটা প্রিপারেশন নিয়ে আমরা আশা করছি যে আপনাদের সাথে দেখা করব 15ই মার্চ। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ। গুড নাইট সবাইকে। আল্লাহ।